লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা ২৬। লেখনীতে ফাতেমা ফারিয়াল। রাত যত গভীর হচ্ছে নিস্তব্ধতা ততটাই ভারী হয়ে নেমে আসছে শহরের বুকে। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আভা কেবল ধোঁয়াটে আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশের নীরবতা, কিন্তু সেই নীরবতা হঠাৎ চিরে ফেলল তানভীরের চিৎকার, রিদি রিদি কি হয়েছে তোর? চোখ খোল, চোখ খোল, এই রিদি রিদি। তানভীরের হাঁক ডাক চেঁচামেচিতে বাসা থেকে সবাই দৌড়ে বেরিয়ে আসে, আর এই ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে সকলের আসতেই সবাই একসাথে জমে গোল জায়গায়। রিদি রাস্তায় পড়ে ছটফট করছে, চোখ উল্টে যাচ্ছে, মুখ দিয়ে গুগানির মতো আওয়াজ বেরোচ্ছে আর ফেনার মতো থুথু বেরিয়ে আসছে। এক একটা নিঃশ্বাস যেন মৃত্যুর সাথে লড়াই করছে। ইব্রাহিম দৌড়ে এসে বোনের পাশে বসলো, তার মুখে হাত রাখতে শরীরটা ঝাটকা মারলো কাপা কণ্ঠে। রিদি রিদি তুই আমাদেরকে তাকা, কি হয়েছে তোর? শান্ত হ রিদি। ঈশানীর পা থেমে গেল, বুকের ভেতর কেমন আছড়ে পড়লো আতঙ্ক, অজানা একটা শঙ্কা। ধীরে ধীরে গিয়ে বসে রিদির মাথার কাছে। রিদির নিঃশ্বাস তখন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, চোখের কোণে ঘন অশ্রু জমে আছে, মুখ কাঁপছে অদ্ভুতভাবে। ঈশানী হাত বাড়িয়ে বোনের মাথায় হাত রাখলো। এই তো ঘন্টাখানেকের আগেও সে বোনের মৃত্যু চেয়েছে, যদিও ইচ্ছাকৃতভাবে বলেনি, অথচ তার বোন তার সামনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ঈশানীর সামনে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল তার বোনের দেহটা। ঈশানী ঢোক গিলতে পারল না, মনে হচ্ছে কেউ তার গলা টিপে ধরেছে। এমন দৃশ্য এই নিয়ে ৩ বার তার চোখের সামনে ঘটেছে। সে সব কিছু জেনে বুঝে কি করে পারলো বোন কেমন কঠিনভাবে কথা বলতে। নিজের ওপর খুব রাগ হলো, নিয়ন্ত্রণ হারিয়ে হু হু করে কেঁদে উঠল। ইতিমধ্যে সাইরেনের আওয়াজ ভেসে এলো, লাল আলো ঝলমল করে উঠল রাস্তায়। অ্যাম্বুলেন্স চলে এসেছে। ইব্রাহিম দ্রুত হাতে নিজের বোনকে তুলে নেয়। চারদিকে হাহাকার। ফরিদা বেগম উতলা হয়ে গেলেন, অঝরে কাঁদতে লাগলো মেয়ের এই করুণ অবস্থা দেখে। সুমন আর রিদির মামা মিলে সবাইকে সামলানোর চেষ্টা করছে। রিদির মামা তানভীরকে দিয়ে পাঠালো, আবার পাঠানোর আগে তাকে ধমকও দিয়ে উঠল, তানভীর এত রাতে বাইরে কি করছিলি তোরা? তানভীরের চোখ ঝাপসা হয়ে এলো, তার চোখে এমন করুণ দৃশ্য নিতে পারল না। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিদির উপাধি দেওয়া শান্তশিষ্ট লেজবিশিষ্ট তানভীরের। একটা লোক গলৎকরণে করে গলা কাঁপিয়ে বলল, আমি তো কিছু বুঝতে পারিনি, আমি আর রিদি একটু হাঁটতে বেরিয়েছিলাম। তানভীর সত্যিটা লুকিয়ে গেল। রিদি যে আহাদ রাজের সাথে দেখা করতে এসে এই ভয়ঙ্কর পরিণতি হলো, তানভীর চেয়েও বলতে পারল না। নুরুল আমিন রাগে থরথর করে কাঁপতে লাগলেন, নিজের ছেলের দিকে তাকিয়ে আবারও ধমকে উঠলেন, এত রাতে হাঁটতে বেড়ানোর কি দরকার ছিল? এখন মেয়েটার কি দশা হলো দেখ। ওর মন খারাপ ছিল তাই ভাবছিলাম। এমন সময় ইব্রাহিমকে ডাক দিল অ্যাম্বুলেন্সের ভেতর থেকে। তানভীর দৌড়ে গেল সেই দিকে। সাইরেনের শব্দ আবার বেজে উঠল। অ্যাম্বুলেন্সটা লাল আলো ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। হাসপাতালের ১০২ নম্বর কেবিনের সামনে অস্থির সময় পার করছে রিদির পুরো পরিবার। ভেতরে রিদির মুখে অক্সিজেন, হাতে স্যালাইন, তার বুক ধীরে ধীরে উঠছে নামছে, যেন মৃত্যুর সাথে নিঃশব্দে যুদ্ধ চালাচ্ছে। এমন সময় কেবিনের দরজা ঠেলে হাতের গ্লাভস খুলতে খুলতে বেরিয়ে আসে আদনান গ্লাভস খুলে পাশে ট্রিটে রাখলো। একটা গভীর নিঃশ্বাস নিয়ে দেওয়ালের সাথে হেলান দিল। তার গলার শিরাগুলো টান টান হচ্ছে, মুখ ঘামছে। কিছুক্ষণ চুপ থেকে একটা ভারী নিঃশ্বাস ফেললো। অবশেষে তারেক রায়ান আর ইব্রাহিমের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, এর আগেও কেমন হয়েছিল? তারেক রায়ান মাথা নেড়ে দৃঢ় স্বরে বলল, হ্যাঁ ২ বার হয়েছে। প্রথমবার হয়েছে ওর যখন ৯ বছর বয়স তখন। এরপরে অনেকদিন কিছু হয়নি, শুধু মাঝে মধ্যে অবেচেতন হতো, ৫-১০ মিনিট, কখনো আধ ঘন্টা, এরপর ঠিক হয়ে যেত। শেষ ৩ বছর আগে এমন হয়েছিল, আজ ৩য়-বার। আদনান ঠোঁট কামড়ে ধরল, তার চোখ যেন অপরাধ বোধের ছায়া ঘন হয়ে উঠেছে। সে মাথা নিচু করে, এবার নিজের ভেতর খুইয়ে গেল। সে ভালো করেই জানে একটা অ্যাপিলেপেস বলে এমন তখন হয় যখন কোনো কারণে ভয় কিংবা মস্তিষ্ক অনেক কিছু চাপ সৃষ্টি করে, অথবা অক্সিজেনের ঘাটতি বা মানসিক ধাক্কা বা ট্রমা থেকে এমন হতে পারে। আবার রক্তে শর্করার অস্বাভাবিকতার কারণেও এমনটা হতে পারে। সে চোখ তুলে ভুরু কুঁচকে ইব্রাহিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, প্রথম যখন হয়েছে তখন কি স্বাভাবিক কিছু ঘটেছিল? অস্বাভাবিক কিছু?
হ্যাঁ, ওর চোখের সামনে একটি মারামারি হয়েছিল, একজনকে রক্তাক্ত অবস্থায় দেখেছিল, আর তারপরে হঠাৎ এমন খিঁচুনি ওঠে। তখন খুব ভয় পেয়েছিলাম। ডাক্তার দেখায়নি, দেখিয়েছি। ডাক্তার বলে ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, শুধু সাবধানে থাকতে হবে। আদনান চোখ বন্ধ করলো। একটা তীব্র নিঃশ্বাস বুকের ভেতর থেকে বেরিয়ে এলো। তার মনে হলো ঘাড়ের পেছনে কেউ পাথর বেঁধে দিয়েছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে এই মুহূর্তে আদনানের। সবকিছু জেনে শুনে এমন সিদ্ধান্ত নেওয়া তার মোটে উচিত হয়নি। সে ধীর কণ্ঠে বলল, আমি কিছু ওষুধ দিয়ে দিয়েছি, চিন্তার কারণ নেই। হৃদি এখন অনেকটা সুস্থ, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু আদনান সেই স্বস্তির অংশ হতে পারল না। তার চোখ যেন এক আতঙ্ক জ্বালা, ভেতরটা জ্বল যাচ্ছে, ধাউ ধাউ করে জ্বলছে। আজকে শুধুমাত্র তার জন্যই হৃদির এই অবস্থা। আহাদের সাথে বাজিকর আর নিজের ভালোবাসা হাসিল করার লোভে এতটা সিদ্ধান্ত নিয়েছে। এই এত বড় সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হয়েছে তার? কিন্তু সে হৃদির কথা একবারও চিন্তা করেনি। এতটা নির্দয় সে কবে হলো? ভাবতে ভাবতে হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে আসে আদনান। তখন রাতের শেষ প্রহর চলছে। সে গাড়ির সাথে হেলে বিশিগ্ন আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া ভিজে উঠেছে অজান্তেই। বুকে একটা তীব্র ব্যথা অনুভব করলো। সে তো এমনিতেই হৃদিকে বিয়ে করতো না, শুধু হাতকে জব্দ করতে আহিয়ার দিকে চেয়ে এটা ভেবেছিল। কিন্তু এখন সবকিছু উলটপালট হয়ে গেল। তার করা একটা ভুল সিদ্ধান্তের জন্য কতগুলো জীবন কষ্ট পাচ্ছে। হৃদি অসুস্থ হলো। হৃদি সুস্থ হলে সে কি করে হৃদির সামনে গিয়ে দাঁড়াবে? হৃদি কি করে ক্ষমা করবে তাকে? কিভাবে ক্ষমা চাইবে হৃদির কাছে? সব থেকে বড় কথা, হৃদির বাবাকে এখন কি জবাব দিবে, কি বলবে? যে আমি আপনার মেয়েকে বিয়ে করব না? আদনান প্রচণ্ড মাথা ব্যথা যন্ত্রণায় কপাল চেপে ধরল। শার্টের কলার টেনে একটু স্বস্তিত নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, তবে পারল না। একটা নিঃশ্বাস বুকে সে আটকে গেল তার। সে এখন কি করবে? একদিকে নিজের এত বছরের ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, অন্যদিকে অপরাধবোধ, সব মিলিয়ে ধ্বংসত্বের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে যেন সে। তা সহ্য করতেও না পেরে পকেট থেকে একটা সিগারেট বের করে কাপা কাপা হাতে জ্বালিয়ে নিল আদনান। প্রথমে ধোয়ার কুণ্ডলি ছড়াতেই মনে হলো ভেতরে যন্ত্রণা যেন আরো গভীর হয়ে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে রইল। অসীম আকাশে একটাও তারা নেই। আকাশটা ফাঁকা, শুধুমাত্র ফ্যাকাশে চাঁদ। সেই চাঁদ যেন তাকিয়ে আছে তার দিকে। চাঁদ যেন তাকিয়ে থাকতে পারছে না তার ওই চেহারাটা দেখতে। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। মীর হাউসের হলরুমে নরম সোনালি আলো ঢুকে জানালার পর্দা ফাঁক দিয়ে হালিমা বেগম সকালে উঠে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসতেই তার পা থমকে যায়। হলরুমের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে যায়। হলঘরের অবস্থা একেবারে যুদ্ধক্ষেত্রের মতো। সোফার কর্নিশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেন্টার টেবিলে বই আর কাগজপত্র ছড়ানো। আর সব থেকে বিস্ময় হলো সোফার ওপর বুদ্ধ হয়ে পড়ে আছে আহাদ। তার চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ। এক হাত দিয়ে নিচে ঝুলে মেঝেতে পড়ে আছে, হাতের কাছে একটা অ্যালকোহলের শেষ হওয়া বোতল। হালিমা বেগমের বুকটা কেঁপে উঠল। আহাদের এই অবস্থা তার জন্য নতুন নয়, তবে আজকে একটু বেশি ছন্নছাড়া লাগছে ছেলেটাকে। হালিমা বেগম দ্রুত দৌড়ে আসে, এক হাত রেখে কাঁধ ঝাঁকিয়ে ডাকে, আহাদ, আহাদ, বাবা ওঠ। কোনো সাড়া নেই। হালিমা বেগম এবার কিছুটা জোরে কাঁধ ঝাঁকালেন। আহাদ এবার একটু নড়ে চড়ে উঠল, চোখ আধ খোলা, মাথা ভারী, হালকা হাত উঁচু করে ঘুমায় নেশার ভরে কণ্ঠ। একটা অস্পষ্ট শব্দ করে আবারও ভারী নিঃশ্বাস ফেলল সে। হালিমা এবার একটু কড়া গলায় বললেন, এ কি হাল করেছিস নিজের? আপা দেখলে রেগে যাবে। ওঠ না, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তার কোনো নাড়চড় নেই। এমন সময় আশফাক মীর পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বেরিয়ে আসে। আহাদকে এমন অবস্থা দেখে তার মুখের রং পাল্টে গেল। সামনে থাকা অ্যালকোহলের বোতলে টাপা দিয়ে সরাতে ডক ডক করে শব্দ করে গড়িয়ে দূরে সরে গেল। আহাদের দিকে ঝুঁকে বিদ্রুপ মাখা গলায় ডেকে উঠল, এই যে ভবিষ্যৎ মন্ত্রী মশাই, পড়ে পড়ে ঘুমাবেন নাকি দেশ আর দেশের জনগণ নিয়েও একটু চিন্তা ভাবনা করবেন? তার কণ্ঠের প্রতিটা শব্দে ছিল তীব্র ব্যঙ্গ। আহাদ এবার মাথা কাত করে এক চোখ খুলে তাকালো চাচার দিকে। চোখে লালচে রেখা, মুখে বিরক্তিকর ছায়া, কিন্তু চাচার কথার প্রতিবাদ করার ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই তার। আশফাক মীর তখন আবার খেকিয়ে উঠল।
দেবদাস, হয়ে যে পড়ে থাকবি নাকি যাবি? ভাইজান অলরেডি কয়েকবার কল দিছে। এমন একটা দিনেও তুই নেশা করে বসে আছিস? আহাদ এবার তড়াক করে উঠে বসলো, মাথা ঝাঁকিয়ে নিয়ে চারদিকে চোখ বুলিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। তখন মনে পড়লো গতকাল রাতের ঘটনা। রিদির সাথে দেখা হওয়ার পর নিজেকে সামলাতে না পেরে এরকম করেছে সে। রিদির সামনে থেকে এক প্রকার পালিয়ে এসেছিল। তার প্রেয়সীর সেই ভঙ্গুর মুখ দেখে নিজের বুকে একটা চাপা যন্ত্রণা হচ্ছিল। তাই সে যন্ত্রণা কমাতে অ্যালকোহলের বোতল একের পর এক চুমুক দেন। বাসায় ফিরেও নিজেকে থামাতে পারেনি। মাত্রা হারিয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছে সে। তার প্রভাবে এখনো তার মাথাটা ঝিমঝিম করছে। আশফাক মীর তারা দিতে আহাদ কোনো রকম নিজেকে সামলে উপরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে আবার নিচে নেমে আসে। এরপর আশফাক মীরের সাথে দ্রুত বেরিয়ে যায়। হালিমা বেগম ঋতুকে ডেকে হলঘর ঠিক করতে বললেন। তার মনটা ভারী হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। এমন সময় বাহির থেকে আদনানকে আসতে দেখে একটু অবাক হয়ে যান। আদনান ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছিল। তখনই তিনি বিস্ময় স্বরে পিছু ডাকলেন, আদনান, কোথায় গিয়েছিলে তুমি? আদনানের পা থেমে গেল। ধীরে ঘুরে তাকায় হালিমা বেগমের দিকে। তার চোখে একরাশ অনুশোচনা, মুখে ক্লান্ত বিষগ্নতা। হালিমা বেগম তাকে চুপ থাকতে দেখে আবারও প্রশ্ন করলেন, আদনান, তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? কোথায় ছিলে তুমি? একটা ভারী নিঃশ্বাস ছাড়লো আদনান। অতঃপর এক কদম এগিয়ে এসে নিচু স্বরে বলল, হাসপাতালে। হৃদি অসুস্থ হয়ে পড়েছিল। হালিমা বেগম একথা শুনে চমকে গেল। উণ্ঠ কণ্ঠে গলায় জানতে চাইলেন, হাসপাতালে? কি হয়েছে হৃদির? এপিলেপ্সি অ্যাটাক হয়েছিল, তবে চিন্তার কারণ নেই, এখন ঠিক আছে, বাসায় আছে। কথা শেষ করে দ্রুত ওপরে উঠে গেল। হালিমা বেগম যতটা উতলা হয়েছিল হৃদি ঠিক আছে শুনে একটু স্বস্তি পেল। তবে আদনানের চোখের ভাষা বুঝতে পারলেন না। শুধু তাকিয়ে রইলেন তারই পেছনে। হৃদিতা বসে আছে নিচের রুমে, জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে, এক হাতে গাল ভর করে অন্য হাতে ঢিলে ঢালা ভঙ্গিতে নিচু হয়ে ঝুঁকে আছে। চোখে দৃষ্টি স্থির, অথচ শূন্য। গোটা জগৎটা তার কাছে বিষাদময় লাগছে। আশেপাশের কাউকেই সহ্য হচ্ছে না তার। রাইসা কয়েকবার এসে ডেকে গেছে, কিন্তু হৃদি যেন চোখের পলকও পড়ল না। চেতনা ফেরার পর থেকে ঈশানীর সাথে একটা কথাও বলল না। সবার কথার জবাবে হুহা দিলেও ঈশানীর কোনো কথার জবাব দিল না। ঈশানী প্রতিবার ব্যর্থ হয়েছে। শেষবার তো তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, এখন আবার দরজায় কড়া পড়তে হৃদি বিরক্ত হয় খানিকটা। চোখ কুচকে তাকালো দরজার দিকে। মনে মনে ভাবলো নিশ্চয়ই ঈশানী আবার এসেছে, কিন্তু আবারও জোরে কড়াঘাত হতে হৃদি গিয়ে দরজা খোলে। জাহাজ মেটানো গলায় বলে ওঠে, কি সমস্যা? আমি তো বলেছি ভাল লাগছে না। কথাটা সম্পূর্ণ করার আগেই থেমে গেল। দরজায় দাঁড়িয়ে আছে ইব্রাহিম। তাকে দেখে হৃদির মুখের অভিব্যক্তি বদলে গেল। তৎক্ষণাৎ ধীরে গিয়ে বিছানার কোণায় বসলো, দুহাত জোর করে রাখলো কোলের মধ্যে। ইব্রাহিম এক মুহূর্ত তাকিয়ে থেকে এসে বোনের পাশে বসলো। এভাবে নীরবে কেটে গেল কয়েক সেকেন্ড। এবার ইব্রাহিম বোনের দিকে তাকিয়ে স্নেহময় কণ্ঠে বলল, আজকে উপলব্ধি করতে পারলাম আমার ছোট্ট বোনটা সত্যি বড় হয়ে গেছে। কথা লুকাতে শিখে গেছে, আবদার করা ভুলে গেছে। হৃদি কোনো কথা বলল না, চোখের দৃষ্টি তখনও নিচের দিকে, কিন্তু চোখের কোণায় অজানা এক ঝিলিক। শুধু চুপচাপ শুনতে লাগলো। তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে এলো। একটু নীরব থেকে যেন জিজ্ঞেস করলো, হৃদি, আমি জানি না তোর কি হয়েছে, কেন তোকে আবারও এই যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আমি শুধু এইটুকু বলতে চাই, তোর কিছু বলার থাকলে, চাওয়ার থাকলে নির্দ্বিধায় বল। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব তোর ইচ্ছা পূরণ করার, ঠিক আগের মতো। হৃদির শরীরটা হালকা কম্পিত হলো। এক চিলতে দ্বিধা নিয়ে উষ্ঠজোড়া চেপে রাখলো, যেন ভেতরের কান্নাটা আটকাতে চায়। মনে মনে বিড়বিড় করলো, আমি কি আবদার করব? আবদার করে যাকে চাইবো সে তো আমায় ফেলে চলে গেছে, তাহলে কাকে চাইবো? ইব্রাহিম বুঝতে পারলো বোনের ভেতরে টানাপোড়েন। সে ধীরে হৃদির কাঁধে হাত রাখলো, মৃদু কণ্ঠে বলল, কি হলো, শরীর খারাপ লাগছে? হৃদি হাতের উল্টো পৃষ্ঠা দিয়ে চোখ মুছল, মাথা নাড়লো, কিছু না, আমি ঠিক আছি ভাইয়া। আমাকে নিয়ে শুধু শুধু কোনো চিন্তা করার কারণ নেই, এত চিন্তা করার দরকার নেই, শান্ত থাকো। ঠিক আছে, তুই রেস্ট নে, কিছু লাগলে বলিস। চোখের ইশারা করতেই ইব্রাহিম রুম থেকে বেরিয়ে যায়। হৃদির বুকের ভেতর আবারও সেই অস্বস্তিকর ব্যথা জেগে ওঠে। হৃদি বিছানা থেকে নেমে মেঝেতে বসে, চিবুক ঠেকিয়ে বেডের কর্নারের সাথে
সামনে থাকা ফোনটা হাতে নিয়ে আদনানের একটি ছবি বের করে। স্থির নয়নে তাকিয়ে রইল সেই ছবিতে। এই মানুষটার জন্য এত এত ভালোবাসা তার বুকে কখন কবে বাসা বাঁধলো? এই প্রশ্নের উত্তর সে জানে না। এই প্রশ্নের উত্তর সে নিজেও দিতে পারল না। ধীরে ধীরে আঙ্গুল বাড়িয়ে দিল স্কিনের দিকে। আহাদের মুখের ওপর আঙ্গুল রেখে স্পর্শ করলো হালকা করে। স্কিনে ঠান্ডা আলোয় আঙ্গুলের ডগা কেঁপে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো, আপনি যদি আমার না হন তাহলে সুখে অসুখ হোক আপনার নিত্য সঙ্গী। জ্বলতে জ্বলতে বুঝুন ভালোবাসা কাকে বলে। না পর আগুনে পুরুক আপনার নিঃশ্বাস, যেভাবে আমি পড়েছি আপনার নিঃসহ নির্বাস। কথাগুলো বলতে গিয়ে ঠোঁট কাঁপল হৃদির। চোখ থেকে শীতল অশ্রু গড়িয়ে পড়ল। জানালার পর্দা ফাঁকা দিয়ে বিকালের এক ফালি কমলা রোদ এসে পড়ল তার মুখে। হাত বাড়িয়ে সেই আলোটা ছুঁয়ে দিতে চাইল, কিন্তু স্পর্শ করতে পারল না। অবচেতনভাবে ঠোঁটের কোণে একটি শুকনো হাসি ফুটল হৃদি তার। রাত তখন প্রায় 10টা। মীর হাউসে একরকম থমথমে নীরবতা। সময় যেন দাঁড়িয়ে আছে। ঝাড়বাতির নিচে এক অজানা উত্তাপ ছড়িয়ে গেছে চড়াও মার্বেলের মেঝেতে। আফরোজা শেখ থম মেরে বসে আছেন নিজের নির্দিষ্ট চেয়ারে, চোখে মুখে ক্ষোভের আগুন। তার পাশে হালিমা বেগম দাঁড়িয়ে আছে অজানা শঙ্কা নিয়ে। আদনান সামনের সোফায় বসে আছে শিরদাঁড়া সোজা করে। তার ঠোঁট অনড় সিদ্ধান্ত, সে হৃদিকে বিয়ে করবে না। আর একথা আফরোজা শেখের ওপর বাজের মতো প্রভাব ফেলেছে। ক্রোধে সমস্ত শরীর শক্ত হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে গর্জে উঠলেন, এসব কি ধরনের কথা বলছো আদনান? আগামীকাল বিয়ে আর তুমি বলছো বিয়ে করবে না? এটা কি পুতুল খেলা পেয়েছ? আদনান ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, সরি ছোট আম্মা, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। আফরোজা শেখ চেয়ার ছেড়ে সামান্য ঝুঁকে পড়লেন। কেন করতে পারবে না? কারণ জানতে চাই আমি। ভনিতা না করে সরাসরি উত্তর দাও। আদনান এক মুহূর্ত দ্বিধায় পড়ে। শার্টের কলারটা ঠিক করে একটু নড়ে চড়ে বসলো। এক ঝলক কাহিয়ার দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরালো আফরোজা শেখের মুখে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কিছু একটা বলতে উদ্যত হবে, তবে তার আগেই ঝড়ের বেগে আহাদ এসে আদনানকে ছো মেরে বসা থেকে টেনে তোলে। কোনো অগ্রিম বার্তা ছাড়া আদনানের মুখে একের পর এক ঘুষি বসিয়ে দেয়। তার মুখে তখন আগুন জ্বলছে, চোখে হিংস্রতা, উন্মাদনা। আজকে নির্বাচনে জয় পেয়েছে তাদের দল। বিজয়ী হওয়ার পর সংসদ থেকে বের হতেই শায়ন খবর দিল হৃদির ব্যাপারে। সাথে সাথে আহাদের শরীরের ক্রোধ ঝলকানি দিয়ে উঠল। সবকিছুর পেছনে ফেলে দিয়ে ছুটে আসে। আর এসে এমন বিস্ফোরণ, আদনানের ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তেই। আহাদের হঠাৎ এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব হয়। আহাদ এবার সিংহের মতো গর্জে উঠে বলল, তো সাহস কি করে হলো? হ্যাঁ, সাহস হলো কি করে আহাদ রাজার কাছে থেকে তার প্রেয়সীকে ছিনিয়ে নেওয়ার? এই বলে আরো একটি ঘুষি বসিয়ে দেয়। আদনান টাল খেয়ে মেঝেতে পড়তে পড়তে নিজেকে সামলায়। প্রচন্ড রাগে বুক ওঠানামা করছে তার। আবার আদনানের কলা টেনে ধরলো, তাতে দাঁত চেপে গর্জে উঠল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজকে হৃদির এই অবস্থা। মেরে ফেলবো তোকে, আমি মেরেই ফেলবো। যদি আমার প্রেয়সীর কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম বল? কেন করলি এমন? আফরোজা শেখ এগিয়ে এসে ছাড়ানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। একরকম ধমকিয়ে উঠলেন, আহাদ ছাড়ো ওকে, কি করছো? ছাড়ো বলছি। আহাদ জ্বলন্ত চোখে তাকায় মায়ের দিকে। কপালের শিরাগুলো নীলচে বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত, দাঁত কিরমির করে, কিন্তু আদনানকে ছাড়ল না। এমন সময় বাহির থেকে দৌড়ে আসে আমজাদ মীর আর আশফাক মীর। আদনান এবার ঝাটকা মেরে নিজেকে সারিয়ে নিয়ে শার্ট ঠিক করতে করতে বলল, আমি জানতাম না হৃদির এমন কিছু হতে পারে। জানলে আমি কখনোই রাজি হতাম না। আহাদ আবার তেড়ে আসে তার দিকে, তবে মাঝখানে বাদ সাধে আশফাক মীর। এতে আহাদ চাচার ওপর ফুঁসে ওঠে, চাচু সরে যাও, সামনে থেকে সরো বলছি। আমি ওকে মেরে চালের ড্রামে ঢুকায় রাখবো বলে দিলাম। চুপ থাক, আসছে চালের ড্রামে রাখতে। আশফাক মীর হালকাভাবে ধমকায়ে সুরে বলল কথাটা, কিন্তু এতে আহাদের কোনো হেলদোল হলো না। সে সজোরে একটা লাথি মারল ডান পাশে সোফাটা হালকা কাত হয়ে পড়ল। হালিমা বেগম আর আহিয়া ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। আফরোজা শেখ এবার গর্জে উঠলেন, তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে হিংস্র পশুর মতো আচরণ করছো কেন? আমজাদ মীর ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল, হ্যাঁ, নিজের ছেলের না হওয়া বউকে ভাসুরের হাতে দিতে চাও আর ভাবছো তোমার ছেলে ভেজা বিড়াল হবে?
সেটা কিভাবে ভাবতে পারো তুমি? স্বামীর এমন কথায় বিচলিত হলেন না, বরং একটুখানি সোজা হয়ে বসলেন, মুখে কঠোরতা এনে বললেন, তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক? বরং তার এই কথাই সবাই চমকে তাকায় তার দিকে। আমজাদ মীর ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, মানে তুমি জানতে? হালকা হাসলো আফরোজা শেখ। এমনি এমনি তো আর আমার নাম লয়ার এর অ্যাডভোকেট পাইনি। সন্দেহ আমার সেদিনই হয়েছিল, আজ নিশ্চিত হলাম। মায়ের কথা শুনে আহাদের রাগ যেন চরম পর্যায়ে পৌঁছে গেল। হাতের কাছে থাকা ফুলদানি তুলে ছুঁড়ে মারে আদনানের দিকে। আদনান নিচু হয়ে নিজেকে আত্মরক্ষা করার জন্য ফুলদানিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো দেওয়ালে লেগে। সবাই বুঝতে পারলো মায়ের রাগ আদনানের উপর ঝাড়ছে, কিন্তু আদনান কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ সে জানতো এমন কিছুই ঘটবে। তাছাড়া তার বলার ভাষা নেই। আহাত তো ঠিকই বলেছে, সব তার জন্যই হয়েছে। আমজাদ মীর এবার দৃঢ়কণ্ঠে বললেন, এবার যখন নিশ্চিত হয়েছ তখন এই বিয়ের গুটি ঘুরিয়ে দাও, তা না হলে আবার আমার বিয়ের গুটি ঘুরে যাবে। মানে? বুড়ো কুচকে জানতে চাইলো আফরোজা শেখ। আমজাদ মীর ছেলের দিকে তাকালেন, দুইবার গলা খাকাই দিয়ে বললেন, কিছু না, তুমি রিদির বাবাকে ফোন করে বলে দাও এই বিয়ে হবে না, বিয়ে হবে আর কালই হবে। আহাদের কর্কশ কণ্ঠে বজ্রের মতো চমকে যায় সকলে। আহাদ দুদিকে ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে দিয়ে আরাম নেওয়ার চেষ্টা করে, অতঃপর ধীরে সোফার দিকে গিয়ে বসলো, পা তুলে দুই হাত ছড়িয়ে। আশফাক মীর কাছে এসে জিজ্ঞেস করলো, কাল বিয়ে হবে মানে? তুই চাইছিস তা কি সেটা আগে বল। আহাদ এবার ঝলক মারা মতো করে হাসলো, এক ঝলক সবার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত দীপ্তি, এক রহস্যময় হাসি দিয়ে বলল, বউ চাই চাচু, বউ। কিন্তু আমার না হওয়া বউয়ের একমাত্র বাপটা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে কিছুতেই আমার রিধিকে আমার সাথে মেনে নিবে না। আহিয়া বিস্ময় হয় ভাইয়ের পাশে বসলো, উৎকণ্ঠাস্বরে জানতে চাইলো, তুমি কি করে বুঝলা ভাইয়া? আহাদ একটা বাঁকা হাসি দিয়ে বলল, সেদিনই বুঝে গেছি, যখন শ্বশুরমশাই আমাকে আর তার মেয়ের কাছ থেকে দূরে থাকতে বলেছিল, তার চোখে আমার প্রতি এক প্রকার রাস বিরক্তি দেখেছিলাম আমি। আশফাক মীর এবার কাছে এসে বলল, তাহলে কি করবি? বেশ কিছু না চাচু, জাস্ট ছোট একটা ডেমো খেলবো শ্বশুর মশাইয়ের সাথে, বলে এবার বাঁকা হাসি সাথে একটি রহস্যময় হাসিও দিল আহাদ। অতঃপর উঠে একরকম হাত পা ছুঁড়ে একই রকম নাচতে নাচতে ওপরে চলে গেল। মুখে একটি গুনগুনিয়ে গান শোনা যাচ্ছে। ভেতরে সবাই হতভম্ব মুখে তার চলে যাওয়ার ভঙ্গিমা দেখেই তাকিয়ে রইল। সে চুপচাপ ওপরে যেতে থাকলো।